আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে আসবার জন্য। আমার মনে হয় দিস ওয়াজ বেশ ইন্টারেস্টিং একটা প্রেজেন্টেশন, কারণ যে ভেরিয়েশনগুলো আমরা ইন জেনারেল যখন পার্টি ফাইন্যান্সের কথা বলি আমাদের আলাপ আলোচনা সবসময় ইলেকট্রাল ফাইন্যান্সের জায়গায় থাকে। পার্টির রেগুলার ফাইন্যান্সের ক্ষেত্রেও যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেই জিনিসটা অনেক সময় আমরা ইগনোর করে যাই, এবং একই সাথে যে বিভিন্ন মডেলগুলোর কথা বলা হলো প্রত্যেকটা মডেলেরই ইভেন যদি আমরা ট্রান্সপারেন্টলি ফান্ডিং করারও চেষ্টা করছি, যেটা ভার্টিক্যাল মডেলের কথা বলা হলো সেটার আবার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পার্টির গ্রাসরুট অ্যাক্টিভিটিসেও পড়তে পারে, সেই ধরনের একটা শঙ্কার কথাও বলা হয়েছে। তার মানে আমরা যে মডেলটাই আমরা দেখলাম যেগুলো আছে সেটার বেশ কিছু পজিটিভ দিক যেমন আছে, একই সাথে নেগেটিভলি এফেক্ট করারও একটা পসিবিলিটি আছে। সো সেই জায়গা থেকে আমরা পার্টি ফাইন্যান্সের যে প্র্যাকটিসটা আছে সেটার বাইরে কি করা যেতে পারে, কোন জায়গাগুলোতে হচ্ছে যে ফোকাস করা যেতে পারে সেই জিনিসটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমাদের সাথে অনেকেই যোগ দিয়েছেন। আমাদের সাথে যারা আছেন তাদের মধ্যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেমন আছেন, ব্যবসায়ী প্রতিনিধিরাও আছেন, এবং একই সাথে সিভিল সোসাইটির প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একাডেমিক যারা পার্টি ফাইন্যান্স নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে আমরা শুনেছি। সো আমরা মূলত যে জায়গাটা বোঝার চেষ্টা করব যে প্রথমত আমি এই প্রশ্ন দিয়ে শুরু করি, যে কথাটা বলা হলো পেপারে যে আরপিওতে আমরা চেঞ্জ আনার কথা বলছি, এবং আরপিওতে যে চেঞ্জ আনার কথা বলছি সেই চেঞ্জের মাধ্যমে পার্টি ফাইন্যান্স বা পার্টি ফাইন্যান্স সিস্টেমটাকে মোর ট্রান্সপারেন্ট করার কথা বলছি। কিন্তু এই পেপারে যে একটা আর্গুমেন্ট করা আছে যে আমাদের আরপিওটার এখন যেরকম চেহারা, এবং সেইখানে যদি আমরা ট্রান্সপারেন্সি আনারও চেষ্টা করি বা চেঞ্জ করি, সেটাও হয়তো এক্সিস্টিং যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে যথাযথভাবে অ্যাড্রেস করবেন, অনেক কিছু তার বাইরে থেকে যাবে। এই জায়গাটা নিয়ে আমি আমার আলোচনাটা শুরু করতে চাই, এবং সেক্ষেত্রে আমি প্রথমেই যদি মিস জেসমিন টুলি আমি আপনাকে দিয়ে শুরু করি, যেহেতু আপনি ইলেকট্রাল সিস্টেম রিফর্ম কমিশনের সাথে জড়িত ছিলেন এবং আরপিও বা এই জিনিসপত্রগুলো নিয়ে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। তো সেই জায়গা থেকে যদি শুরু করি যে আমরা যদি আরপিওর কথা বলি, সো আপনারা বেশ কিছু চেঞ্জের কথা বলেছেন, এর বাইরে কোন ধরনের চেঞ্জগুলো করা যেতে পারে, এবং মূল দেখে যে পার্টির ওভারঅল ফাইন্যান্সের ব্যাপারটা, ইটস নট অনলি অ্যাবাউট ইলেকট্রাল ফাইন্যান্সের জায়গাটা, কোন জায়গাগুলোতে আমরা ফোকাস করতে পারি সেই জায়গাটা থেকে আলোচনাটা শুরু করি। ইসলামের খুব আপনাকে ধন্যবাদ সবাইকে জানাচ্ছি যে আসলে ইলেকট্রাল সিস্টেমে রাজনৈতিক দলগুলোর যে আয়ের উৎস বা ব্যয়ের জিনিসগুলো মূলত মূল আরপিও যেটা ৭২ সালে সেখানে কিছু ছিল না। মেনলি ছিল হলো একটা রাজনৈতিক দলে তারা প্রার্থীরা কিভাবে খরচ করবে, কতটুকু করতে পারে, এর মধ্যে সীমাবদ্ধ ছিল। 2007-8 যখন অর্ডিন্যান্স দ্বারা এই রাজনৈতিক দলগুলোকে রেজিস্ট্রেশন দেওয়া এবং তাদের উৎস হবে কি আয়ের এবং খরচ করবে কি সেই জিনিসগুলো অন্তর্ভুক্ত করা হয়। আরপিওতে ছোট্ট অল্প একটু অংশ শুধু রাজনৈতিক দলের আয়ের উৎস এবং ব্যয় সম্বন্ধে বলা আছে, যেটা একটা রাজনৈতিক দল, ব্যক্তি বা কোম্পানির কাছে বছরে সর্বোচ্চ 50 লক্ষ টাকা নিতে পারবে, এইটুকু আছে তার উৎস হিসাবে। আর চাঁদা নিতে পারবে তার মেম্বারদের কাছ থেকে, সেটা পার্টি তার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারণ করবে যে কত টাকা চাঁদাটা নেবে। আর খরচের হিসাবটা আছে দুই জায়গায়। একটা খরচের হিসাব বলা আছে যে এটা পার্টি একটা পুরো বছরে যে খরচটা করবে সেটা তারা অডিট করাবে, অডিট করে নির্বাচন কমিশনে জমা দেবে, এই একটা। দ্বিতীয় আর একটা খরচ হচ্ছে যে কোনো সাধারণ নির্বাচনের পর, জাতীয় সংসদে সাধারণ নির্বাচন করার পর পার্টি যে খরচগুলো করে, পার্টি অনেক সময় তার ক্যান্ডিডেটদের পয়সা দেয়, প্রচারণার জন্য খরচ করে, পার্টির যিনি লিডার থাকে তার জন্য খরচ, এই সমস্ত খরচের ক্ষেত্রে একটা সীমাবদ্ধ দেওয়া আছে যে 300 আসনে যদি ওই পার্টি নমিনেশন দেয় তাহলে সে সর্বোচ্চ 4.5 কোটি টাকা খরচ করতে পারবে। মূলত আরপিওতে এই বিধানগুলোই আছে। এবার ইলেকট্রাল রিফর্মস কমিশন এটাতে আসলে যে পরিমাণ খরচ হচ্ছে কিন্তু আবার কীভাবে মনিটরিং করবে। আমাদের ইলেকট্রাল সিস্টেমে কিন্তু দুইটা সবচেয়ে দুর্বল জায়গা আছে। একটা হলো এই খরচের জায়গাটা, উৎসের জায়গাটা রাজনৈতিক দল এবং পার্টির। দ্বিতীয় আর একটা আছে অভিযোগ ম্যানেজমেন্ট, মানে কেউ যদি কারোর বিরুদ্ধে অভিযোগ দেয় সেটা ঠিক কীভাবে হ্যান্ডেলিং করে, এরকম কোথাও না আরপিওতেও আছে না কোথাও বিধিমালাতে আছে। সেজন্য ইলেকট্রাল রিফর্মস কমিশন যেটা করেছিল যে এই প্রতিদিনের খরচ মনিটর করবে ইলেকশন কমিশন কিভাবে,
তার একদম সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া ছিল যে একজন ক্যান্ডিডেট থেকে শুরু করে। আর রাজনৈতিক দলের ক্ষেত্রেও বলা ছিল যে ওই দল যে খরচগুলো করবে তারও একটা সুনির্দিষ্ট। আসলে আমাদের ইলেকশন কমিশন যেটা করে যে খরচের হিসাবটা তার জীবনে ওটা অডিট করে না। অডিট না করার জন্যে যে রাজনৈতিক দলে আসলে আয়ের উৎসগুলো কি, দুই ধরনের আয়ের উৎস। একটা আছে লিগাল ওয়েতে, তারা যেটা কোম্পানির কাছ থেকে নিতে পারে এবং চাঁদা হিসাবে নিতে পারে। আর ইললিগালি যেটা করে ওই এলাকার কাছ থেকে, এলাকার কোনো ব্যক্তির কাছ থেকে তারা তাদের যেটা প্রেজেন্টেশনে বলা হলো যে তারা কোনো কিছু অর্গানাইজ করার জন্য তাদের মিটিং নিছে, এটার জন্য তারা ওই ওখানে কোনো ব্যক্তির কাছ থেকে নেয়, কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে নেয়। বিরোধী যারা থাকে তাদের যদি কেউ ইস্টাবলিশ কেউ থাকে তার কাছ থেকে চাঁদাবাজি করে একটা বড় অ্যামাউন্ট নেওয়া হয়। আর একটা নেওয়া হয় যে ওই এলাকার কোনো যদি প্রতিষ্ঠান থাকে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের বাইরেও যদি ব্যবসায়িক একদম ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান, সেখান থেকে নেওয়া যায়। কিন্তু আইনের মধ্যে এই যে সোর্সগুলো, এগুলো একেবারে অদৃশ্য, কোথাও বলা নাই। কিন্তু যদি ইলেকশন কমিশন কিভাবে রাজনৈতিক, আসলে আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস লিগালি সেইভাবে কিছু নেই। যে সামান্য পরিমাণ বলা আছে, আমি বললাম যে বছরে একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সর্বোচ্চ 50 লাখ টাকা, এই জায়গাটা আসলে কাজ করতে হবে যে লিগালি আয়ের উৎসগুলো কোথায় কোথায় হবে, কিভাবে আসতে পারে। যদি আমরা আইনের মধ্যে যেখানে রাজনৈতিক দলের আয়ের উৎস এখানে যদি অন্তর্ভুক্ত করা যায় যে লিগালি একটা রাজনৈতিক দল চালাতে যে পরিমাণ টাকা লাগে সেটার উৎসটা কি হবে। আসলে আবার আর একটা আছে যে কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি যদি দেয়, তাকে সে টাকাটা চেকে দিতে হবে এবং তার ইনকাম ট্যাক্সে শো করতে হবে। এই ইনকাম ট্যাক্সে শো করা হবে এই ভয়েও কিন্তু পার্টিকেও যে অনুদান দেয় সেটা আবার এখানে তারা দেখাতে চায় না। যে স্বাভাবিকভাবে ইনকাম ট্যাক্সে শো করলে টাকার উৎস সম্বন্ধে প্রশ্ন আসবে। এই যে একটা অজবরল অবস্থা এই ফাইন্যান্সের ব্যাপারে, এই জায়গাটা ঠিক করতে হলে আসলে আমাদের রাজনৈতিক দলের সদিচ্ছা থাকতে হবে, আইনের মধ্যে এগুলোকে একদম পরিষ্কার ঢুকাতে হবে। আর দ্বিতীয় যেটা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেটা বলা হয় যে যে ইলেকশনের আগে আমরা এখনই যদি একটা প্রশ্ন তুলি যে এই যে এখন যে সমস্ত পোস্টার প্রচারণা আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর ব্যক্তি, এই খরচটা কোথায় আসবে, এই উৎসটা কোথায়, এটা কিন্তু আইনের মধ্যে কথা রাইট। তাহলে মানে জাস্ট খুব ছোট, যেহেতু আমরা অনেক কিছু, আমি জাস্ট একটু স্পেসিফিক্যালি, তাহলে আপনি যেটা বললেন যে এই আয়ের উৎস ক্লিয়ার করা এবং অন্যান্য, তাহলে আমরা কি ধরনের পরিবর্তনের কথা আসলে বলতে পারি, কি ধরনের চেঞ্জ আনতে হবে, এটা যদি আপনি জাস্ট এটা আসলে যে সমস্ত সোর্সগুলো আমাদের জানা মতে আছে, ইভেন রাজনৈতিক দলগুলো জানে যে কোন সোর্স, সেগুলো যদি আমরা লিগাল করে দেওয়ার জন্য আইনের মধ্যে ঢুকাই দিই, হ্যাঁ এটা লিগালি তারা এই সোর্স থেকে নিতে পারবে। যেমন যদি যে মাঠ পর্যায়ে যে সমস্ত তারা মিটিং মিছিল যেগুলো করে, এই খরচটা যদি আমরা ধরি যেটাতে এলাকা থেকে উঠে, মাঝে মাঝে হয়তো উপর থেকে দেয় কিন্তু ম্যাক্সিমাম এলাকা থেকে উঠে, তো এই যে কারা কারা দিচ্ছে সেটাই আমরা লিখে দেবো। হ্যাঁ ব্যক্তির কাছ থেকে নিলে, প্রতিষ্ঠানের কাছ থেকে নিলে বা মানে, কিন্তু সমস্যা হয় যখন যে বিরোধী দলের কাছ থেকে তারা চাঁদাবাজি করে নেয়, সেটা লিগালে ফ্রেমওয়ার্কে ফেলা খুব মুশকিল হয়ে যায়।